সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা শুরু করেছিলাম কমপ্লেক্স সেন্টেন্স বোর্ড কোয়েশ্চেন সলভ। পার্ট 1 অলরেডি আমরা শেষ করেছি। আজকে আমরা শুরু করব যে এই কমপ্লেক্স সেন্টেন্সের উপরেই বোর্ড কোয়েশ্চেন সলভ পার্ট 2। তো আশা করি এখানেও আমরা বেশ নতুন কিছু জিনিস পাবো, যেটা আমাদের সবার কি হবে, উপকারে আমাদের আসবে। তো আমরা পার্ট 1-এ আমরা মূলত 14টা প্র্যাকটিস আমরা দেখেছিলাম। এরপর আমরা পার্ট 2-তে আমরা যেটা দেখছি হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে 15 থেকে আমাদের কি এই কোশ্চেন সলভগুলো হচ্ছে আমাদের মূলত করা হয়েছে। তো আশা করি এই কোশ্চেনগুলো যদি আমরা সলভ করতে পারি তাহলে আমাদের জন্য বেশ এটা উপকার হবে আর কি, এবং এটা আমরা বেশ এখান থেকে আমরা বেশ ভালো একটা বেনিফিট পাবো। আর দেখা যায় কমপ্লেক্স সেন্টেন্সটা আমাদের ক্লাস 9 থেকে শুরু করে 12 ক্লাস পর্যন্ত, ইভেন আমাদের অ্যাডমিশনও অনেক সময় আমাদের এখান থেকে কোশ্চেন আসে। সো আমরা যদি এই জিনিসগুলো ভালোভাবে করতে পারি তাহলে এটা আমাদের জন্য কি খুব হেল্পফুল হবে। তাহলে আমরা একটু 15 নম্বরটা খেয়াল করি। শি কুড নট লিড এ হ্যাপি লাইফ। তাহলে সে কি করতে পারতো না, একটা ভালো জীবন বা সুখী জীবন লিড করতে পারতো না। সে কারণটাই আমাদের এখানে মূলত দিতে হবে। তাহলে আমরা এখন যেটা দিতে পারি যে বিকজ, এরপর আমি কি লিখলাম যে এখানে আমরা লিখলাম যেহেতু শি দেওয়া আছে তাহলে আমরা এখানে দিই শি ওয়াজ, এরপরে লিখলাম হচ্ছে কি পোর, এটা আমরা দিয়ে দিলাম। তাহলে সে হচ্ছে একটা সুখী জীবন কি করতে পারতো না, লিড করতে পারতো না, কারণ সে ছিল কি দরিদ্র ছিল। তো দরিদ্রতার কারণে সে কিন্তু কি সুখী জীবনটা কিন্তু সে কি করতে পারে নাই, লিড করতে পারে নাই। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে বিকজ শি ওয়াজ, তার সাথে আমরা এখানে কি লিখছি, পুয়ারটা আমরা লিখেছি, কারণ এই কারণে গরিব হওয়ার কারণে সে কিন্তু কি করতে পারতো না, একটা সুখী জীবন কিন্তু সে কি লিড করতে পারতো না। এরপর আমরা চলে আসি 16 নম্বরে। এখানে আমাদের লেখা আছে ইট ইজ হাই টাইম। এই নিয়মটা আমরা অনেক ক্ষেত্রেই পাবো, কারণ এই কোশ্চেনটা অনেক বোর্ডে আমাদের আসছে। সো এটা হচ্ছে আমাদের জন্য খুব হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। তাহলে আমি যখন এখানে লিখলাম যে ইট ইজ হাই টাইম, মানে যেটা বলা হচ্ছে এটাই উপযুক্ত সময়। তাহলে আমাদের এখানে যেটা বলা হয়েছে যে ইট ইজ হাই টাইম বা ইট ইজ প্রপার টাইম বা ইট ইজ টাইম, যাই থাক না কেন, এর জন্য নিয়ম কিন্তু আমরা এটা লিখেছিলাম, যেটা অলরেডি আমাদের হচ্ছে কি আমাদের এই চ্যানেলেরই আমাদের হচ্ছে যে একটা পার্ট আছে কমপ্লেক্স সেন্টেন্স, সেখানে নিয়মগুলো কিন্তু লেখা আছে। তো যারা আমরা এই নিয়মগুলো পড়ি নেই, আমরা বিনীত আমি তাদের কাছে অনুরোধ করব যে সবাই যাতে ওই নিয়মগুলো আমরা একটু আগে পড়ি, কারণ ওই নিয়মগুলো পড়লে আমাদের কোয়েশ্চেনগুলো সলভ করতে অনেক ইজি হবে। ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। তো হাই টাইমের পর আমাদের দুটো টেন্স হয় আমাকে পাস্ট ইনভিট করতে হবে, অথবা আমাদের কি করতে হবে, শুড প্লাস V1 দিয়ে করতে হবে। এই হচ্ছে দুটো নিয়ম। আরেকটা নিয়ম এখন বর্তমানে আমাদের কমিউনিকেটিভ মেথডে চালু হয়েছে, সেটা হচ্ছে যে ইনফিনিটিভ দিয়েও অনেকে করে। যেমন অনেকে লেখে ইট ইজ হাই টাইম টু গো দেয়ার, বাট আমি এখনও ইনফিনিটিভ করার পক্ষপাতী না। আমার মতামতটা হচ্ছে যে এই নিয়মটার ক্ষেত্রে যে ইট ইজ হাই টাইম হোক, ইট ইজ প্রপার টাইম হোক বা ইট ইজ টাইম হোক, যাই হোক না কেন, এরপরে আমরা সবসময় দুইটা জিনিস ইউজ করতে পারবো, হয় শুড প্লাস V1, অথবা আমরা আরেকটা জিনিস করতে পারবো, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাই আমি যখন লিখলাম যে ইট ইজ হাই টাইম, এরপরে যদি আমরা লিখি হচ্ছে কি চেঞ্জড, এখানে আমরা লিখলাম হচ্ছে কি চেঞ্জড আওয়ার, এরপর আমরা কি লিখলাম ব্যাড, তারপরে আমরা এখানে যেটা লিখছি হচ্ছে কি হ্যাবিটস। ওকে, তাহলে আমরা এখানে যেটা দিতে পারি যে আমরা এখানে কি করলাম যে এটাই উপযুক্ত সময় যে আমাদের যে খারাপ যে অভ্যাসগুলো আছে সেগুলো আমাদের কি করতে হবে, পরিবর্তন করতে হবে। অথবা আরেকভাবে আমরা অ্যান্সারটা করতে পারি, সেটা হচ্ছে যে উই শুড, তারপর আমি এখানে কি লিখলাম চেঞ্জ আওয়ার, এরপর আমরা কি লিখলাম ব্যাড, এরপর আমরা কি লিখতেছি হ্যাবিটস। তো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। তাহলে আমরা এখানে যে কথাটা বলছিলাম যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বা ইট ইজ প্রপার টাইম, এরপরে আমরা কি করতে পারবো, দুইভাবে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবো। হয় এদের পরে আমাদের কি করতে হবে পাস্ট ইনডিফিনিট, অথবা আমরা যে কাজটা করব শুড প্লাস হচ্ছে আমাদের কি V1, এই দুইটার যে কোনো একটাকে আমরা মূলত কি করব, ইউজ করব। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বা ইট ইজ প্রপার টাইম, এরপর আমরা কি করতে পারি, দুটো টেন্স হচ্ছে মানে দুইভাবে আমরা সেন্টেন্সটা কি করতে পারি, কমপ্লিট করতে পারি। এরপর আমরা আসি 17 নম্বরে। আমরা যেটা লিখেছি অ্যাভয়েড মিস্টেক্স, মানে আমাদের ভুলগুলো কি করো, অ্যাভয়েড করো। লেস্ট বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি হচ্ছে
যদি না। ওকে, লেস্ট ইউ, এখানে আমরা একটা সাবজেক্ট দিতে পারি ইউ শুড, অথবা আমরা কি দিতে পারি মাইট। এই নিয়মটাও কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, যে লেস্টের পরে আমি যদি কোনো সেন্টেন্স কমপ্লিট করতে যাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে শুড অথবা মাইট, এই দুটোর যে কোনো একটা ওয়ার্ড আমাকে কি করতে হবে, দিতে হবে। তাহলে আমরা যেটা লিখলাম যে অ্যাভয়েড মিস্টেক, লেস্ট ইউ শুড অথবা মাইট সাফার ইন লাইফ। যদি না তুমি কি করতে চাও, জীবনে কষ্ট ভোগ করতে চাও, তাহলে তুমি কি করবা, তোমাকে যে ভুলগুলো আমাদের আছে এই ভুলগুলো আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে বাদ দিতে হবে আর কি। তাহলে লেস্টের এই নিয়মটাও কিন্তু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এটা বেশ ভালোভাবে মনে রাখবো, কারণ ম্যাক্সিমাম পরীক্ষায় দেখা যাচ্ছে লেস্টের নিয়মটা আসে। আমরা যদি বিগত বছর কোশ্চেনগুলো দেখে থাকি তাহলে আমরা দেখব এই লেস্টের নিয়মটা থেকে আমাদের বলা চলে একটা না একটা কোশ্চেন প্রায় আসে। এরপর আসি আমরা 18 নম্বরে, ইফ মাই ফ্রেন্ড হ্যাড হেল্প মি। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে ইফ মাই ফ্রেন্ড হ্যাড হেল্প মি, তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে আমাদের মাই ফ্রেন্ড, এখানে আমাদের বলা হয়েছে হ্যাড হেল্প। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইফের সাথে আমাদের কোন টেন্স দেওয়া আছে, আমাদের কিন্তু দেওয়া আছে হচ্ছে পাস্ট পারফেক্ট। এইটা আমরা অলরেডি পেলাম। তো আমরা কিন্তু যখন কমপ্লেইন সেন্টেন্সের নিয়মগুলো করেছিলাম তখন আমরা আলোচনা করেছিলাম যে ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা কি হিসেবে ধরে নিই, থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন মানে আমরা কিন্তু সবাই জানি যে আমাদের মেইন ক্লজে কী কী দিতে হবে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এবং তারপর আমরা কি দিব, ভিত্তির ফরমেশনটা আমরা দিব। তাহলে আমি 18 নম্বরে যখন লিখলাম যে ইফ মাই ফ্রেন্ড হ্যাড হেল্প মি, তাহলে ইফের সাথে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের কি দেওয়া আছে, পাস্ট পারফেক্ট কিন্তু দেওয়া আছে, বিধায় আমরা পরবর্তী সেন্টেন্সটা আমরা কমপ্লিট করব। তাহলে এখন আমি লিখলাম যে আই উড হ্যাভ, এরপরে লিখলাম কি, গট দ্য জব। এখন আমাকে সবসময় যে এইটাই দিতে হবে বিষয়টা কিন্তু এমন না। আমি এখানে যেমন লিখেছি কি উড হ্যাভ, আমরা চাইলে উড হ্যাভের জায়গায় আমরা এখানে কি দিতে পারি, কুড হ্যাভ দিতে পারি। আবার চাইলে আমি কি দিতে পারি, মাইট হ্যাভও কিন্তু আমরা চাইলে কি করতে পারবো, দিতে পারবো। তাহলে আমরা আশা করি এই বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ইফের সাথে যদি আমাদের কি দেওয়া থাকে, পাস্ট পারফেক্ট যদি দেওয়া থাকে তাহলে মেইন ক্লজে অবশ্যই আমরা এখানে কাগজ করব উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এবং তারপর অবশ্যই কোন ফর্ম দিতে হবে, ভিত্তির ফরমেশন দিতে হবে। এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনের নিয়মটা ছিল। তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি দেখলাম যে ইফের সাথে পাস্ট পারফেক্ট থাকা মানেই আমাদের সবসময় কিন্তু মেইন ক্লজে কী কী দিতে হবে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এবং তারপর আমাদের কি ভিত্তির ফরমেশনটা আমাকে ইউজ করতে হবে। এরপর আমরা আসি 19 নম্বরে, 5 years past। তারপর আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড দেওয়া আছে সিন্স। তো সিন্সের নিয়মটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আমি আবার একটু বলি, সিন্সের আগে যদি আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা কি দেওয়া আছে, প্রেজেন্ট পারফেক্ট দেওয়া আছে, তাহলে সিন্সের পরে আমাদের ইউজ করতে হবে কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট। আর সিন্সের আগে যদি আমরা কি দেখতে পাই, পাস্ট ইনডিফিনিট যদি দেখতে পাই, তাহলে এরপর আমাদের কি করতে হবে, পাস্ট পারফেক্ট হচ্ছে আমাদের করতে হবে। তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে 5 years past, তার সাথে আমরা কি লিখছি, সিন্স। তাহলে সিন্সের আগে আমাদের কোন টেন্স দেওয়া আছে, পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তাহলে এরপর আমাদের কি করতে হবে, পাস্ট পারফেক্ট দিতে হবে। ওকে, তাহলে এখন আমরা যেটা করতে পারি যে আমরা এখানে লিখব উই হ্যাড, এরপর আমি এখানে কি লিখলাম, মেট। তাহলে উই হ্যাড মেট যখন বললাম তাহলে আমাদের এটা কোন টেন্স হয়ে গেল, পাস্ট পারফেক্ট। এখন আমাকে যে এইটাই দিতে হবে তা না, আমরা বলতে পারি উই হ্যাড গন দেয়ার, এটা আমরা বলতে পারি। তাহলে এখন বিষয়টা দাঁড়ালো হচ্ছে এটাই যে সিন্সের আগে আমাদের কোন টেন্স দেওয়া আছে, পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তাহলে এরপর আমাদের কোন টেন্স বলা হচ্ছে, পাস্ট পারফেক্ট। তাহলে আমরা আশা করি এই বিষয়টা আমরা মোটামুটি সবাই বেশ ভালোভাবে কিন্তু বুঝতে পেরেছি যে সিন্সের আগে আমাদের কোন টেন্স দেওয়া আছে, পাস্ট ইনডিফিনিট, বিদায় এরপর আমাদের কি হবে, পাস্ট পারফেক্ট হবে। এরপর আসি আমাদের 20 নম্বরে। তো যেটা আমি বলছিলাম যে আমরা চাইলে কিন্তু এখানে যেটা করতে পারতাম যে উই হ্যাড মেট আমি দিয়েছি, কেউ যদি লেখি উই হ্যাড গন দেয়ার তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, আমি কিন্তু এটা দিতেই পারি যে উই হ্যাড গন দেয়ার, বা অন্য যে কোনো যে 5 years past সিন্স উই হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক, বা ফিনিশ দ্য ওয়ার্ক, হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, যে কোনোটা কিন্তু আমরা কি করতে পারি, দিতে পারি। এরপর আসি আমাদের 20 নম্বরে। 20 নম্বরে আমাদের যেটা বলা হচ্ছে যে ইট ইজ ফ্লোর, তার সাথে আমরা লিখেছি হচ্ছে কি হুইস। তাহলে এখন এখানে বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে যে হুইস আমাদের দেওয়া আছে, যেটা হচ্ছে এমন একটা ফুল, হুইস ইজ এ, আমরা যদি বলি হুইস ইজ এ সিম্বল অফ লাভ, বা লাভস বাই অল, সিম্বল অফ লাভ। তাহলে এটা হচ্ছে ফুল যেটা হচ্ছে সবাই একটা হচ্ছে আমাদের কি ভালোবাসার প্রতীক। তাহলে আমরা দিতেই পারি এটা, কারণ এখানে আমরা যেটা দেখলাম যে হুইসটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্ট করতেছে কাকে, ফ্লাওয়ারকে। অথবা
আমরা দিতে পারতাম যে হুইচ উই লাভ, এটা আমরা দিতে পারতাম, যেটাকে আমরা কি ভালোবাসি, এটাও দিতে পারতাম। আচ্ছা, 21 নম্বরে যদি আমরা একটু খেয়াল করি যে ইট ওয়াজ গালিভার, এটা ছিল হচ্ছে গালিভার, তারপরে হু দেওয়া আছে। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে হুর পূর্বে আমাদের এখানে অলরেডি কি দেওয়া আছে, নাউন দেওয়া আছে। এরপর হচ্ছে আমাদের কি বাকি অংশটুকু হচ্ছে আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে। তাহলে আমরা জানি যে গালিভার একজন ট্রাভেলার ছিল। তাহলে এখন হয়তো আমরা পরীক্ষার সময় এটা নাও জানতে পারি, আমাদের অনেকের এটা কিন্তু নাও জানা থাকতে পারে। তো এখন সে যে ট্রাভেলার ছিল নাকি কবি ছিল, এটা তো অনেকের আমাদের কি না জানা থাকতেই পারে। তাহলে আমি এখানে যেটা লিখছি যে ইট ওয়াজ গালিভার, এখানে আমি লিখলাম যে হু ওয়াজ এ, এরপর আমি লিখলাম হচ্ছে কি ফেমাস, হু ওয়াজ এ ফেমাস, এখানে আমি লিখলাম হচ্ছে কি ট্রাভেলার, ট্রাভেলার, বা আমি লিখলাম যে হু ওয়াজ ফেমাস, হু ওয়াজ অনেস্ট, আমরা যে কোনোটাই কিন্তু আমরা চাইলে কি করতে পারি, দিতে পারি। তাহলে আমরা এখানে বেসিক্যালি যেটা বললাম যে ইট ওয়াজ গালিভার হু ওয়াজ এ ফেমাস, তার সাথে আমরা এখানে কি লিখলাম, ট্রাভেলারটা আমরা অলরেডি বসিয়ে দিলাম। এরপর আমরা আসি 22 নম্বরে, আই লে ডাউন অন দ্য গ্রাস, আমি হচ্ছে ঘাসের উপরে কি ছুঁয়েছিলাম। এখন আমি লিখলাম যে বিকজ আই ওয়াজ টায়ার্ড, আই ওয়াজ টায়ার্ড, এটা যে এইভাবে করতে হবে তা না। আমি এখানে যদি লিখি যে আই লে ডাউন অন দ্য গ্রাস, আমি লিখলাম যে ইন দ্য ইভিনিং বা ইন দ্য হোল ইভিনিং, এটা দিতে পারি। অথবা লিখলাম যে হোয়েন ইট ওয়াজ ডে লাইট, যখন গোধূলি লগ্ন ছিল তখন হচ্ছে কি আমি ঘাসের উপরে শুয়েছিলাম, এটাও কিন্তু আমি চাইলে কি করতে পারি, দিতে পারি। তো অনেকভাবেই কিন্তু আমরা মূলত কি করতে পারি, আমাদের কমপ্লেক্স সেন্টেন্সগুলো আমরা করতে পারি। মানে আমাদের একটা মিনিংফুল বা কিছুটা আমাদের যে নিয়ম, যে রিকোয়ারমেন্ট যেগুলো দরকার, সেগুলো আমরা সঠিকভাবে যদি অনুসরণ করি, তাহলে আমরা এই জিনিসগুলো কিন্তু কি বেশ ভালোভাবে আমরা কিন্তু কি করতে পারবো, সলভ করতে পারবো। তো আশা করি যে আমরা 15 থেকে 22 পর্যন্ত যে জিনিসগুলো এখানে আলোচনা করলাম পার্ট 2-তে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরে আমরা 23 থেকে বাকি আমরা প্রবলেমগুলো আলোচনা করব। তো আমরা এই পর্যায়ে 23 থেকে 29 পর্যন্ত যে প্রবলেমগুলো আমরা এখানে লিখেছি সেগুলো আমরা একটু সলভ করি। তো আমরা 23 নম্বরে দেখতে পাচ্ছি যে শুরুতে কি দেওয়া আছে, একটা গ্যাপ দেওয়া আছে। গ্যাপ দিয়ে এখানে বলা হয়েছে যে ইট ওয়াজ ডে লাইট। ডে লাইট বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি হচ্ছে গোধূলি লগ্ন। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে যদি লিখি যে হোয়েন, এরপর লিখলাম হি, এরপরে লিখলাম হচ্ছে কি রিচ দেয়ার, অর্থাৎ যখন তিনি সেখানে পৌঁছিয়েছিলেন তখন এটা আমাদের কি ছিল, একটা গোধূলি লগ্ন ছিল। দ্যাটস মিন আমরা এখানে যেটা লিখছি ইট ওয়াজ, তার সাথে আমরা কি লিখছি ডে লাইট। আচ্ছা, 24 নম্বরে আসি, আই অ্যাটেম্পট টু রাইস, মানে আমি উঠার কি করেছিলাম, চেষ্টা করেছিলাম। রাইস মানে হচ্ছে উঠা। বাট, বাট মানে কিন্তু আমরা জানি যে দুইটা বিপরীত ধর্মী জিনিসটাকে আমাদের কি বাট দিয়ে আমরা সাধারণত কি করে থাকি, যুক্ত করে থাকি। বাট আই, এখানে আমরা লিখতে পারি বাট আই ডিড নট, এরপর আমরা কি লিখলাম রাইস, কিন্তু আমরা কিন্তু কি করতে পারি নাই, উঠতে পারি নাই। যে আই অ্যাটেম্পট টু রাইস, আমি চেষ্টা করেছিলাম ওঠার জন্য, বাট আই ডিড নট রাইস, কিন্তু আমি কিন্তু কি করতে পারি নাই, উঠতে পারি নাই। কারণ আমরা জানি যে দো, অল, দো এবং বাট, এই তিনটা দিয়ে আমরা সাধারণত কি করব, দুইটা বিপরীত ধর্মী জিনিসটাকে আমরা কি করব, যুক্ত করব। তাহলে এখন আমি যদি বলতাম যে আই রাইস, তাহলে কিন্তু আমাদের সেটা কি হইতো, ভুল হইতো। কারণ এই বাট দিয়ে আমরা সাধারণত কি করি, দুইটা বিপরীত ধর্মীটাকে আমরা কি করে থাকি, যুক্ত করে থাকি। তাহলে আমরা আশা করি যে এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম। এর আগেও কিন্তু আমরা দো, অল, দো দিয়ে করেছিলাম, বাট এটা আমরা করলাম হচ্ছে কি দিয়ে, বাট দিয়ে। এরপর আমরা চলে আসি 25 নম্বরে, আই ওয়াজ ফাস্টেন টু দ্য গ্রাউন্ড, আমাকে কি গ্রাউন্ডের দিকে বা মাটির দিকে কি করা হয়েছিল, বেঁধে রাখা হয়েছিল। এই যে আমরা লিখছি ফাস্টেন্ড, ফাস্টেন্ড মানে হচ্ছে আমাদের কি বেঁধে রাখা। তাহলে আমাকে মাটির দিকে আমাকে বেঁধে রাখা হয়েছিল। লেস্ট, লেস্ট মানে আমরা কিন্তু জানি যদি না। লেস্ট, এখানে আমরা যদি লিখি লেস্ট আই, আর আমরা জানি লেস্টের পরে অবশ্যই কি দিতে হবে, শুড অথবা মাইট, এই দুইটার যে কোনো একটা মোডাল ভার্ব কিন্তু দিতে হবে। আমরা এটাও জানি শুড অথবা মাইট কিন্তু মোডাল ভার্ব নিজে কিন্তু কোনো অর্থ প্রকাশ করতে পারে না। সো তারপরে কিন্তু আমাদের কি করতে হবে, আর একটা ভার্ব নিয়ে আসতে হবে। লেস্ট আই শুড অথবা মাইট ফ্লি, আমরা এখানে কি দিলাম, ফ্লি দিলাম। তাহলে আমাকে মাটির দিকে বেঁধে রাখা হয়েছিল যাতে আমি পালাতে না পারি, এই জন্য আমরা লিখছি শুড অথবা মাইট, তার সাথে আমরা এখানে কি লিখলাম, ফ্লি আমরা অলরেডি দিয়ে দিলাম। ফ্লি মানে হচ্ছে পলায়ন করা। ওকে, তাহলে আমরা এই বিষয়গুলো কিন্তু মোটামুটি আমরা কি করতে পেরেছি, বুঝতে পেরেছি যে লেস্টের পরে অবশ্যই আমাকে যে কাজটা করতে হবে শুড অথবা মাইট, এবং তারপরে অবশ্যই কি দিতে হবে, V1টা আমাদের দিতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি 27 আমাদের বলা হয়েছে যেটা
ফলস আর থিক, এটা একটা প্রবাদ বাক্য। আর আমরা জানি যে প্রবাদ বাক্যের সাথে আমাদের বাংলার অর্থের তেমন কিন্তু খুব একটা কি মিল থাকে না। অর্থাৎ এই কোয়েশ্চেনগুলো হয় মানে আমাদের ওয়ার্ড সেন্টেন্সগুলো থাকে এক ধরনের, আর এর উত্তরটা কিন্তু হয় কি ভিন্ন ধরনের। তো যখন আমরা দেখতে পাচ্ছি যে ফলস আর থিক, তো এই প্রবাদ বাক্যগুলোর আমাদের কি কিছু অংশ আমাদের দেওয়া থাকবে, আর বাকি অংশটুকু হচ্ছে আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে। এবং এই প্রবাদ বাক্যে আমরা কিন্তু কোনো কিছু কি করতে পারবো না, বাদ দিতে পারবো না। আমরা কমা বাদ দিতে পারবো না, যদি সেমি কমা থাকে সেটা ওইভাবে দিতে হবে। আমরা কোনো বানান ভুল করতে পারবো না, এক কথায় ঠিক যেভাবে আসে ওইভাবে আমাকে লিখতে হবে। আমি কোনো কিছু ভুল করতে পারবো না। আমি যদি ভুল করে থাকি তাহলে অবশ্যই সেটা কিন্তু আমাদের কী হবে, ভুল হবে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে ফলস আর থিক, এখানে আমরা জানি প্রবাদ বাক্যটা যে হয়ার লাভ ইজ থিন, হয়ার লাভ ইজ থিন, যেটা প্রবাদ বাক্য আমরা বলেছিলাম যে যারা দেখতে নারী তার চলন বাঁকা, আমাদের একটা বাংলায় প্রবাদ বাক্য আছে। তো তার ইংলিশে কিন্তু হচ্ছে এইটা যে ফলস আর থিক হয়ার লাভ ইজ থিন। তাহলে আমরা দেখলাম যে আমাদের এটা বোর্ড কোয়েশ্চেন, যে কোনো একটা বোর্ড কোয়েশ্চেন এটা এসেছিল। তো আমরা এতটুকু পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে ফলস আর থিক এতটুকু পর্যন্ত কিন্তু দেওয়া আছে। দেন আমাদের কি করতে হবে, বাকি অংশটুকু হচ্ছে আমাদের আলটিমেটলি কি মানে আমাদের দিতে হবে। এই জন্য আমরা এখানে লিখেছি হচ্ছে কি হয়ার লাভ ইজ, তার সাথে আমরা কি লিখলাম থিন। ওকে, এরপর আসি 27-এ হি টকড, এরপর আমরা লিখলাম হচ্ছে কি অ্যাজ দো। তাহলে একটু যদি খেয়াল করি অ্যাজ দো আর অ্যাজ ইফ এই দুইটার বাংলা অর্থ কিন্তু আমরা মোটামুটি সবাই জানি যে অ্যাজ দো মানে হচ্ছে আমাদের যেন, আবার অ্যাজ ইফ মানেও কিন্তু হচ্ছে যেন। দুইটার বাংলা অর্থই কিন্তু সেম, যে অ্যাজ ইফ মানেও আমাদের যেন অর্থে আসতেছে, অ্যাজ দো মানে হচ্ছে আমাদের কিন্তু সেম ওই আমাদের একই অর্থ যেন। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে অ্যাজ দোর পূর্বে আমাদের কোনটেন্স দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি হি টকড, এটা হচ্ছে আমাদের কোনটেন্স, পাস্ট ইনডিফিনিট আমাদের দেওয়া আছে। ওকে, তাহলে অ্যাজ দোর পূর্বে যদি আমাদের পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকে তাহলে এরপরে আমাদের মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কি পাস্ট পারফেক্ট হচ্ছে আমাদের করতে হবে। কারণ আমরা জানি যে এখানে দুটো স্ট্রাকচার আমাদের বিদ্যমান, সেটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তারপরে এরপর আমাদের পাস্ট ইনডিফিনিট, আর যদি অ্যাজ ইফ বা অ্যাজ দোর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকে তাহলে আমরা এরপরে কি দিব, পাস্ট পারফেক্ট। তো আমি এটা মার্ক করে দিয়েছি যে অ্যাজ দোর পরে আমাদের এখানে কোনটেন্স দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট, সো এরপর আমরা কি করব, পাস্ট পারফেক্ট করব। তাহলে আমি যখন লিখলাম হি টকড অ্যাজ দো, এখানে আমি লিখলাম যে হি হ্যাড নোন এভরিথিং। তাহলে যখন আমি লিখছি যে হি হ্যাড, তার সাথে আমি এখানে কি লিখলাম নোন, এর সাথে আমরা যেটা লিখলাম হচ্ছে কি এভরিথিং। তাহলে এই বিষয়টা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার যে অ্যাজ দোর পূর্বে আমাদের কোনটেন্স দেওয়া ছিল, পাস্ট ইনডিফিনিট দেওয়া ছিল, বিদায় এরপর আমরা কোনটেন্স ইউজ করেছি, পাস্ট পারফেক্টটা আমরা মূলত ইউজ করেছি। তাহলে আমরা এই নিয়মটা মোটামুটি বুঝতে পারলাম বেশ ভালোভাবেই। 28 নম্বরে আমরা আসি, ইফ আই হ্যাড গট এ স্কলারশিপ। তাহলে একটু যদি খেয়াল করি, আমি একটু মার্ক করে দিই, তাহলে সবাই আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো। হ্যাড গট মানে আমাদের কোনটেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখন আমরা এই যে লিখলাম যে ইফ আই হ্যাড গট এ স্কলারশিপ, যদি আমি একটা স্কলারশিপ পেতাম, তার মানে আমরা দেখতে পেলাম যে ইফের সাথে আমাদের কোন টেন্স দেওয়া আছে, পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু দেওয়া আছে। আর ইফের সাথে পাস্ট পারফেক্ট থাকা মানে সেটা হচ্ছে কোন কন্ডিশন, থার্ড কন্ডিশন। কারণ আমরা জানি যে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স মূলত কয়টা, তিনটা। যে ইফের সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে হচ্ছে ফার্স্ট কন্ডিশন, ইফের সাথে যদি পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকে তাহলে সেকেন্ড কন্ডিশন, আর এখন আমরা যেটা দেখলাম যে ইফের সাথে কি দেওয়া আছে, পাস্ট পারফেক্ট দেওয়া আছে, বিধায় এটাকে আমরা কি বলতেছি, থার্ড কন্ডিশন। তাহলে এখন যখন লিখলাম যে ইফ আই গট এ স্কলারশিপ, যদি আমি একটা স্কলারশিপ পেতাম, তাহলে এখন আমরা লিখতে পারি হচ্ছে কি আই, এরপর আমি লিখলাম হচ্ছে আই উড হ্যাভ গন, এরপর আমরা এখানে কি লিখলাম আউটসাইড। এটা আমরা চাইলে কি করতে পারি, দিতে পারি যে আই উড হ্যাভ গন, তার সাথে আমরা এখানে কি লিখলাম আউটসাইড। তাহলে আমি কি করতে পারতাম, আমি বাইরে যেতে পারতাম। কারণ দেখা যায় যে অনেকে স্কলারশিপ পেয়ে কি দেশের বাইরে যায় হায়ার স্টাডিজ করার জন্য, এইটা। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে থার্ড কন্ডিশন যেহেতু ছিল, বিধে আমি এখানে কি করেছিলাম, আমি এখানে উড হ্যাভ কিন্তু দিয়েছি। আমরা চাইলে কিন্তু এখানে কুড হ্যাভ দিতে পারি, আবার চাইলে কিন্তু কি করতে পারি, মাইট হ্যাভও কিন্তু দিতে পারি। সবসময় যে আমাদের উড হ্যাভই দিতে হবে এটা আমাদের আসলে ফ্যাক্টর না। আমরা এখানে চাইলে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ যে কোনোটাই আমরা চাইলে কি করতে পারবো, দিতে পারবো। এরপর আমরা চলে আসি 29 নম্বরে, হিজ সাইলেন্স। সাইলেন্স মানে আমরা জানি নীরবতা। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে হিজ সাইলেন্স প্রুভস দ্যাট, তার নীরবতাটা প্রমাণ করে যে, এরপর লিখলাম হচ্ছে কি যে হি ওয়াজ, এরপর আমরা যদি বলি হি ওয়াজ কমিটেড এ ক্রাইম বা হি ওয়াজ এ গিলটি, আমরা একদম সহজ করে লিখি GU, এখানে আমরা দিব হচ্ছে কি IL, GUIL,
তার সাথে আমরা কি লিখবো গিলটি। ওকে, গিলটি মানে হচ্ছে দোষী। তাহলে এখানে আমাদের যে অর্থটা দাঁড়ালো যে তার নীরবতাটা প্রমাণ করে যে সে একজন কি ছিল, দোষী ব্যক্তি ছিল। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম নর্মালি হচ্ছে আমাদের 6টা আমরা এখানে প্রবলেম পরবর্তীতে আরও আলোচনা করলাম। তো আমরা এখানে যেটা দেখলাম যে 29 পর্যন্ত আমাদের পার্ট 2তে আমাদের এখানে ইনক্লুড করা হলো। তো আশা করি যে এখানে আমরা যে প্র্যাকটিসগুলো করছি বোর্ড কোয়েশনের, আশা করি আপনারা সবাই বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন। আর এগুলো যদি আমরা মোটামুটি করতে পারি তাহলে আশা করি কমপ্লেক্স সেন্টেন্সে কোনো প্রবলেম অ্যাটলিস্ট আমাদের থাকার কথা না। কারণ আমাদের যে কোয়েশনগুলো নর্মালি এসে থাকে সেটি কিন্তু আমরা কি করতেছি, প্রেজেন্ট করার ট্রাই করছি। তো আশা করি আমরা পার্ট 2তে যে প্রবলেমগুলো আমরা আলোচনা করেছি সবাই বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি। এরপরেও যদি কেউ কোথাও না বুঝে থাকেন অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের প্রবলেমগুলো লিখে রাখবেন। আমরা চেষ্টা করব যে আমাদের টেকনিক এডুকেশনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সেগুলো সলভ করে দেওয়ার। আর যদি আপনাদের কোনো মতামত বা কোনো পরামর্শ যদি থেকে থাকে অবশ্যই সেগুলো কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। তো আমার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বোর্ড কোয়েশ্চেন পার্ট 2 এ পর্যন্তই। আশা করি আপনাদের সবাইকে আমি এই বোর্ড কোয়েশ্চেন সলভের পার্ট 3তে সবাইকে পাবো। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।